স্বাগত ডিবিসি সংবাদ। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। রাজধানীতে যানজট, আর্থিক ক্ষতি বছরে ৫৫,০০০ কোটি টাকা, আর প্রতিদিন নষ্ট হচ্ছে ৮০ লাখ কর্মঘণ্টা। ঢাকার ২ সিটির তীব্র যানজট নিয়ে গবেষণা প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ তথ্য। ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি, পাবলিক বাসের স্বল্পতা, নিয়ম না মানাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যানজটের। সড়ক অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরাদুজ্জামান। আজ দেখুন চতুর্থ পর্ব। এভাবে অনড় থমকে আছে ঢাকা মহানগর। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ৮০ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি দিনে ১৫০ কোটি টাকা, যা বছরে ৫৫,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে দিনে শুধু ১৩৭ কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে। অন্য এক গবেষণায় দেখা যায় ২০০৪ সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে ২১.২ কিলোমিটার, আর ২০২৫ সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় ৪.৫ কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম। ঢাকার ২ সিটিতে ১১০টি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ, তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না। যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে, এখানে তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাবা এখন যাত্রী ভাবে আসে, দৌড় দিয়ে আসেন, কি করবো এখন? আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক, আমরাও যাতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠাইতে পারি। মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্র বিশেষে অসচেতনতা। যারা চালক, যারা যাত্রী, পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো, আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যেত। বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা। সড়কের পরিমাণ কম, সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা। পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন। এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি। ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় ৪.৫ কিলোমিটারে নেমে এসেছে। যেহেতু গণপরিবহন নাই, এখানে ব্যাটারি চালিত রিক্সা, মোটর সাইকেল এবং পায়ে চালিত রিক্সা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে। পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান, যানজট সমস্যাটি বহুমাত্রিক। গণপরিবহন হওয়া মানে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই। সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারগুলি সরিয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব, তাহলেই কিছুটা সম্ভাবনা আছে। ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো, ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। পাসপোর্ট জটিলতা সহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয় তাদের। সহযোগিতা তো দূরের কথা, উল্টো শারীরিক লাঞ্ছনার অভিযোগও আছে। কর্মীদের ভোগান্তি নিরসনে সরকার দূতাবাসকে সতর্ক করলেও তা আমলে নিচ্ছে না বেশ কিছু কর্মকর্তা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমনটি ঘটছে। মোহাম্মদ ইউনুস ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশি বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনকে নানা নির্দেশনা দেয়া হয়, কিন্তু বাস্তবে এসব নির্দেশনা পাত্তা না দেওয়ার অভিযোগ প্রবাসীদের। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের পাসপোর্ট সহ নানান জটিলতায় পড়তে হয়। মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন এসব সংকট নিরসন না করে উল্টো হয়রানি করে। আমার বলতাছে ইমার্জেন্সি আমার বইটা দিলে আমার বই ভিসাটা রিনিউ হবে, কিন্তু আমি অন পর্যন্ত বই হাতে পাইতেছি না। বর্তমান সময়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যবস্থা খুবই কঠোর হয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে। সামান্য একটা পাসপোর্ট রিনিউর ব্যাপারের জন্য যদি তারা সারা জীবনের জন্য মালয়েশিয়া ছাড়তে হয়, তাদেরকে জেল কাটতে হয়, এই দায়ভার আসলে কে নিবে?
অক্টোবরে পাসপোর্ট করতে দিছি, এখনো পর্যন্ত পাসপোর্টটা অনলাইনে হয় না। ইভেন কি ইএসকেলও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে পারতেছি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, পাসপোর্ট সহ সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে। আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছত জবাব দিতে না থাকায় হয়রানির ঘটনা ঘটছে। আসলে গুরুত্বটা আমরা কাকে দিচ্ছি? আমরা কি আসলে আমাদের প্রবাসীদেরকে গুরুত্ব দেই? আমি মনে বলছি কাগজে কলমে আসলে কত লোক যেতে পারলো, কত রেমিটেন্স আসলো, সেটা নিয়ে আমরা যতটুকু ভাবি তার তুলনায় সেই মানুষগুলো যে মানবিক মর্যাদা সেটুকু আমরা দিই না বলি আমরা দেখি তার পাসপোর্ট, টিকিট, মেডিকেল সব জায়গায় হয়রানি। হাইকমিশনের সেবা নিতে গিয়ে আর যেন হয়রানি ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবশেষে 7 দিনের জন্য আন্দোলনে স্থগিত করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দুপুর থেকে মহাখালীতে করা হয় সড়ক ও রেলপথ অবরোধ। দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়। তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ। শিক্ষার্থীদের টানা 6 দিনের আন্দোলনের মাথায় সোমবার রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি। আশ্বাস দেন দাবি দেওয়া পূরণের। একমতে আসার জন্য তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকার ভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি ক্ষেত্র সমাপ্ত হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে। পরে অনশন ভেঙে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন তিতুমিরের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে হুঁশিয়ারি দেন নতুন কর্মসূচির। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা 6 দিন শাটডাউন কর্মসূচিতে থাকেন শিক্ষার্থীরা। আর 5ম দিনের মতো অবরোধ করা হয় কলেজের সামনের সড়ক। অবরোধের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান লিংক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। যত দাবি আছে একটা নির্বাচিত সরকার আসুক, তখন করুক। আমি রেগুলার গাড়ি পাচ্ছি না, আসা যাওয়া আমার 400-500 টাকা চলে যাচ্ছে। প্রতিদিন অফিসে অ্যাবসেন্ট খাচ্ছি। প্রতিনিয়ত 300-400 করে যে খরচটা হচ্ছে, আমরা ভাই জনসাধারণ মানুষ, এই টাকা দিয়ে তো আর মূলত এই এত ভাড়া দিয়ে যাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় সোমবার বিকেল থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিট রিটার্ন দিতে বলতেছে, এখন তো হচ্ছে ডেট এক্সপায়ার, মানে সময় এক্সপায়ার হয়ে গেছে। আমরা তো এখন অনলাইনে টিকিট রিটার্ন দিতেও পারতেছি না। তো আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সে সকাল থেকে একটা সময় আসছি, 2-3 ঘন্টা জার্নি এভাবে বসে থাকা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটা ব্যাপার। পরে রাতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে আমৃত্যু অনশন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে 5 সদস্যের সংস্কার কমিটি গঠন করেছে প্রশাসন। সন্ধ্যায় পোষ্য কোটা পর্যালোচনার জন্য উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি সংস্কার কমিটি গঠনের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, এসব দীর্ঘমেয়াদী কমিটি গঠনের মাধ্যমে প্রশাসন কালক্ষেপণের চেষ্টা করছে। দ্রুততম সময়ে সম্পূর্ণরূপে কোটা বাতিলের ঘোষণা না দিলে আমৃত্যু অনশন কর্মসূচি চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এর আগে রবিবার বেলা 11টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তারা। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিয়েছেন নানা প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন।
10-12 জন আরও আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না, রাত ভরি ওর সাথে গন্ডগোল। আর সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছিল আর কি, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। আবাসিক হোটেলে তার বান্ধবীকে সারা রাত আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ করেছেন এই নারী। 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। এ ঘটনার মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। ভবনের ৫ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক শাহজাহানকে। তিনি জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। এটা আমরা জানালে কি করে বাবা, আমাদের ক্ষমতা আছে। কতগুলো মেয়ে আসতো এখানে? এই 5-6টা দিনে আসল মালিককে এইগুলো জানতো। শাহজাহানের কথায় মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য। অভিযানের আগের রাতেও হোটেলে এসেছিল পুলিশ। তার দাবি, হোটেলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অবগত পুলিশও। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। এদিকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চান না পুলিশের এই কর্মকর্তা। কথা বলতেছি ভাই, হোটেলে অনৈতিক কাজ হচ্ছে, এটা কি আপনাদের নলেজে ছিল কিনা? প্লিজ ভাই, কথা বলতেছি ভাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মানবিক কারণে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। দেশটির পূর্বাঞ্চল দখলে নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানায় তারা। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, চলতি বছরের শুরু থেকে কঙ্গোর সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষের পর পূর্বাঞ্চলের রাজধানী গোমা সহ পুরো অঞ্চল দখলে নেয় তারা। এতে ব্যাপক মানবিক সংকটে পড়ে দেশটি। জাতিসংঘ বলছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 900 জন, আহত হয়েছে প্রায় 3000 মানুষ, বাস্তুচ্যুত হয়ে পড়েছেন 4 লাখের বেশি মানুষ। বিদ্রোহীদের এই ধরনের আক্রমণ কঙ্গোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও G7ভুক্ত দেশগুলো। এছাড়া দেশটির সেনাবাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহীদের এলাকায় বিমান হামলা চালিয়ে হত্যার অভিযোগ তুলেছে কঙ্গোর আরেকটি বিদ্রোহী গোষ্ঠী রিভার অ্যালিয়েন্স। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।